দেখতে পাইলে শুরু করি। আজকে আমাদের কি ক্লাস? সাংবিধানিক আইন। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। আমরা আজকে কি ক্লাস নিব? সাংবিধানিক আইন, অর্থাৎ বাংলাদেশের সংবিধানের সম্পর্কে আলোচনা করব। এই সংবিধান নিয়ে আমরা মোটামুটি অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি। আশা করি আপনাদের মোটামুটি সংবিধানের উপর একটা আইডিয়া চলে আসছে যে সংবিধান জিনিসটা কি, কিভাবে এটা কাজ করে, সবকিছু আপনাদের আয়ত্তে চলে আসছে। আচ্ছা, আজকে সংবিধানের আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। জরুরি অবস্থাটা কি মনে হয়? এটা সম্বন্ধে কম বেশি সবাই আপনারা জানেন। বলেন তো এই জরুরি অবস্থাটা কখন দেয়া হয় এবং এটা কি? জরুরি অবস্থা মানেটা কি? কি মনে হচ্ছে বলেন দেখি। হ্যাঁ, কেউ বলতে পারবেন জরুরি অবস্থা মানে কি? বলেন দেখি। যে মাঝে মাঝে 144 ধারা বলে যে 144 ধারা, এটা কত কোন আইনের বলেন তো? সিআরপিসি। হ্যাঁ, 144 ধারা জারি হয়। আমরা প্রায়শই একটা কথা শুনি যে অমুক এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, বা পুরা দেশে 144 ধারা জারি করা হয়েছে, ঠিক আছে, বা কারফিউ জারি করা হয়েছে, আমরা এরকম শুনি না? যখন আপনার একটা দেশে জরুরি অবস্থা কোন সময় দেয়? যখন একটা দেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিক আছে, শুধুমাত্র তখনই এই ধরনের ধারাগুলো জারি করা হয়। 144 ধারা, তারপরে হচ্ছে কারফিউ, এগুলো দেয়া হয়। সোজা কথা, যখন একটা দেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেই ক্ষেত্রে সেই জায়গায় অবস্থা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যেই ঘোষণাটা দেয়া হয় সেটাকেই বলা হয় জরুরি অবস্থার ঘোষণা। এটার বেশ কতগুলো ভাগ আছে। অনেকেই আমরা করি কি, কারফিউ আর 144 ধারা এটাকে একত্রিত করে ফেলি, কিন্তু দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? আচ্ছা, একটু বুঝাই দেই আপনাকে বিষয়টা, যেহেতু মানে জরুরি অবস্থার বিষয় নিয়ে আলোচনা করব, ভেঙে ভেঙে সবটাই বুঝাই। এই জিনিসটা আমাদের 3টা আইনে বলা আছে, সংবিধানে বলা আছে, যেটা আমরা আলোচনা করব এখন। এরপরে সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে 144 ধারায় বলা হয়েছে, এবং বেশিরভাগ টাইমে আমাদের ওই ক্রিমিনাল প্রসিডিউরের যে 144 ধারা সেইটাই ফলো করা হয় সাধারণত। আর কারফিউ হচ্ছে বলা হচ্ছে আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে। এখন কারফিউ আর 144 ধারা, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন পার্থক্যটা কি? জি মানে নেই? আচ্ছা ঠিক আছে। পার্থক্যটা হচ্ছে আপনার 144, এটা রেখো, আমি ক্লাস নিচ্ছি এখন। 144 ধারার বিষয়টা হচ্ছে আপনার যখন নাকি দেশে কোনো একটা এলাকায়, অর্থাৎ স্পেসিফিক কোনো একটা এলাকায় যখন অবস্থার অবনতি ঘটে, তখন সেই ক্ষেত্রে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই 144 ধারাটা জারি করে। অর্থাৎ যখন পুলিশ ফোর্সও কোনোভাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তখন সেই ক্ষেত্রে আপনার কি করা হয়? এই 144 ধারা জারি করে। এটা কে জারি করে? আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট জারি করে থাকে। এটা পুরো একটা দেশেও হতে পারে, কোনো একটা নির্দিষ্ট এলাকা, কয়েকটা এলাকা মিলে হতে পারে, বা একটা নির্দিষ্ট এলাকাও হইতে পারে। যেমন ঢাকার মধ্যে শুধুমাত্র মিরপুর এলাকা হইতে পারে, হ্যাঁ, বা আপনার মহাখালী এলাকা হইতে পারে, অথবা আপনার কয়েকটা জায়গা মিলে হইতে পারে, পুরা ঢাকা শহর হইতে পারে, ঠিক আছে। আবার ধরেন ঢাকার পার্শ্ববর্তী ঢাকা, গাজীপুর,
সাভার, হ্যাঁ এইসব এলাকা মিলে হইতে পারে। এরকম 144 ধারাটা সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আপনার কোন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট ওনারা জারি করে থাকে। আর কারফিউ জিনিসটা হচ্ছে যখন 144 ধারা জারি করেও আমার কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তারা যখন কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, ওই মুহূর্তে আর্মি নামে, এটা তো জানেন ঠিক কিনা, ওই কারফিউটা ওই মুহূর্তে দেয়া হয়। তার মানে কারফিউ হচ্ছে একদম লাস্ট স্টেজ, ঠিক আছে। কারফিউ এর আর 144 ধারার মধ্যে একটা তফাৎ আছে, এটা হচ্ছে আপনার যখন একটা এলাকা বা কয়েকটা এলাকায় যখন অরাজকতার সৃষ্টি হয়, তখন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট এই 144 ধারা জারি করে থাকে। আর কারফিউ জিনিসটা হচ্ছে যখন পুরা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কোনোভাবে প্রশাসনিক কর্মকর্তারা এটাকে হ্যান্ডেল করতে পারতেছে না, তখন সেই ক্ষেত্রে কারফিউটা জারি হয়ে থাকে। বুঝতে পারছেন? তাহলে কারফিউ আর 144 ধারার তফাৎটা ক্লিয়ার? হ্যাঁ। এবং এই সময় হচ্ছে আপনার আর্মি ফোর্স যারা তাদেরকে নামানো হয়, ঠিক আছে, তারা নামে। অর্থাৎ যখন সরকারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আপনার কারফিউটা জারি, অর্থাৎ কারফিউ লাস্ট স্টেজে গিয়ে জারি করা হয়, একদম লাস্ট স্টেজে গিয়ে জারি করা হয়। যখন একটা দেশ অরাজকতার মধ্যে পড়ে যাচ্ছে, তখন একটা দেশ হুমকির মুখে পড়ে যাচ্ছে, বহির্বিশ্ব এবং অভ্যন্তরীণ বিষয় নিয়েও যখন যুদ্ধ বিগ্রহ এরকম কিছু হচ্ছে, তখন আপনার এই কারফিউটা জারি করা হয়, এটা একদম লাস্ট স্টেজ। আচ্ছা, তো এখন দেখবো জরুরি অবস্থা এটা কি। তাহলে আপাতত বুঝে এতটুকু ধারণা তো আপনাদের মধ্যে চলে আসছে যে এই 144 ধারা বলেন, কারফিউ বলেন, জরুরি অবস্থা বলেন কখন ঘোষণা করা হয়, তাই না? এটা মূলত কোন একটা দেশ বা দেশের মানুষ যখন আপনার একটা হুমকির সম্মুখীন হয়ে থাকে, রাষ্ট্রের যে সার্বভৌমত্ব সেইটা যখন হুমকির মুখে পড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে বহিঃশত্রু অর্থাৎ বহির্বিশ্বের থেকে কোনো যুদ্ধের আগমন হয়, বা বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থাৎ গৃহযুদ্ধের কোনো একটা আগমন বা আবির্ভাব ঘটে, ঠিক আছে, বা কোনো একটা এলাকায় যখন মনে করেন যে অরাজকতার সৃষ্টি হয়, অর্থাৎ মারামারি, দাঙ্গা, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, এইসব দিয়ে ওই এলাকা একদম পুরা হয়ে যায়, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে, প্রশাসনিক কর্মকর্তা কোনোভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারতেছে না, তখন সেই ক্ষেত্রে সাধারণত এইগুলা জারি হয়। এখন আসেন এখানে কি বলা আছে, আমাদের সংবিধানে কোথায় কি বলা আছে দেখেন। জরুরি অবস্থা মানে হচ্ছে ইমার্জেন্সি পিরিয়ড, আমরা জানি এটা হচ্ছে রাষ্ট্রের সেই বিশেষ পরিস্থিতি যেই সময় নাকি আপনার সংবিধানের কিছু মৌলিক অধিকারকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়, ঠিক আছে, স্থগিত রাখা হয় এবং প্রশাসনকে একটা বাড়তি ক্ষমতা দেওয়া হয়। যেমন অনেক সময়, যেমন কিছুদিন আগে যে যখন ওই যে প্রেসিডেন্ট সরকারকে যখন করা হলো, বিতাড়িত করা হলো, তখন ওই যে হয়েছিল না যে একটা টাইম লিমিটেশন আমাদের মধ্যে করে দিছিল যে এই টাইমের বাইরে যদি আপনি বের হন তাহলে সেই ক্ষেত্রে ডিরেক্ট গুলি করবে, শুট করবে, এরকম একটা ক্ষমতা দেওয়া হয়েছিল না পুলিশের উপর, মনে আছে? আশা করি সবারই মনে আছে ওই ঘটনাগুলো, তাই না? হ্যাঁ। এখন এতে কি হয়েছে, এতে আমাদের সবার চোখে পুলিশ বাহিনী যারা আছে তারা হয়ে গেছে কালপ্রিট, তারা হয়ে গেছে দেশের সর্বোচ্চ শত্রু। কিন্তু এখানে তাদের কি দোষ আছে বলেন তো, বলেন তাদের কি দোষ আছে? তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক আছে, অর্থাৎ তাদেরকে একটা পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, ডিরেক্ট শুটিং পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, তো তারা তাদের দায়িত্ব পালন করতে বাধ্য ছিল। হ্যাঁ, এখানে অনেকেই অনেক ধরনের অরাজকতা করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার এই ক্ষমতাটা কিন্তু সরকারের তরফ থেকে দেয়া হয়, তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে ওইভাবে দোষারোপ করতে পারি না। এই জিনিসটাই বলতে যে প্রশাসনকে একটা বাড়তি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, এবং এটা আমাদের সংবিধানেই বলা আছে। এটা কিন্তু আদালত এমনি এমনি এই ক্ষমতা দেয় না, বা সরকার কিন্তু এমনি এমনি এই ক্ষমতা দিচ্ছে না, এই ক্ষমতাটা দেওয়ার বিষয়ে আমাদের সংবিধানে বলা আছে। দেখেন সংবিধানের 141 থেকে 141 অর্থাৎ সোজা কথা 141 ধারায় অনুচ্ছেদে সুস্পষ্ট ভাবে এই জিনিসটা দেয়া আছে, ক্ষমতাটা দেয়া আছে। যখন একটা দেশে আপনার অরাজকতার সৃষ্টি হবে তখন সেই ক্ষেত্রে
সেই দেশে আপনার এই প্রশাসনিক যে বাহিনী থাকবে তাদেরকে একটা বাড়তি ক্ষমতা দেয়া হবে, তবে সেটা দেয়া হবে বলে এই না যে সে যা ইচ্ছা তাই করতে পারবে, ঠিক আছে? এটা না, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে তার মানে এই না যে আপনি আপনার নিজস্ব শত্রুতাতে সেটা ব্যবহার করবেন, এটা হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ জনশৃঙ্খলা নিরাপত্তা বিহীন যে বিপন্ন সেইটা উদ্ধার করার ক্ষেত্রে অর্থাৎ স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনশৃঙ্খলা বিপন্ন হচ্ছে, এইগুলা উদ্ধার করা থেকে ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। বোঝা গেছে জরুরি অবস্থাটা কোন সময় দেয়? ক্লিয়ার? হ্যাঁ, দেখেন আমাদের সংবিধানের 141 অনুচ্ছেদে স্পষ্ট ভাবে এই জরুরি অবস্থা ঘোষণার সাংবিধানিক ভিত্তি দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি এখানে কয়েকটা বিষয় উল্লেখ করছে যে সব ক্ষেত্রে তো আর জরুরি অবস্থা দেয়া যাবে না, তাহলে তো দেশে অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। তবে কিছু কিছু স্পেসিফিক মুহূর্তে রাষ্ট্রপতি আমাদের সংবিধানে এই জরুরি পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা দিতে পারে। প্রথমত কোন যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কা যদি দেখা দেয়, আমি আগেই বলছি এগুলো আপনাদেরকে, আবার দেখেন বহিঃশত্রুর আক্রমণ সম্ভাবনা থাকলে, অভ্যন্তরীণ গোলযোগ বা বিদ্রোহের কারণে জননিরাপত্তা দেখা দিলে, তারপর হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা অখণ্ডতা হুমকির মুখে পড়লে, আমি এগুলো অলরেডি আপনাদেরকে বলছি। সোজা কথা, যখন আমাদের দেশ কোনো একটা হুমকির মুখে পড়তেছে, সেটা হতে পারে গৃহযুদ্ধ সংক্রান্ত, আবার সেটা হতে পারে আপনার বহিঃশত্রু অর্থাৎ বহির্বিশ্বের মাধ্যমে কোনো যুদ্ধের আগমন, ঠিক আছে, অথবা সেটা আপনার হতে পারে রাষ্ট্রের সার্বভৌমত্ব যেটা সেটাকে আপনার হুমকির মুখে নিয়ে যাওয়া, বা দেশের মধ্যেই কোনো একটা নির্দিষ্ট এলাকা বা কয়েকটা এলাকার মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হওয়া যেখানে তারা কোনোভাবে প্রশাসনকে মানতেছে না, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সংবিধানে এই পাওয়ারটা দেয়া আছে, ঠিক আছে? এবং এটার উদ্দেশ্যই হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, সাধারণত 2 মাস, এই সর্বোচ্চ আর কি 2 মাস এই জরুরি অবস্থা জারি থাকতে পারে। এটা আপনার মানে হইতে পারে, কম হইতে পারে, 3 দিন হইতে পারে, 7 দিন হইতে পারে, 15 দিন হইতে পারে, 10 দিন হইতে পারে, তবে সর্বোচ্চ অর্থাৎ সর্বসাকুল্যে 2 মাস, 2 মাসের বেশি দিতে পারবে না। তবে হ্যাঁ, যদি মনে করেন যে 2 মাস থাকা সত্ত্বেও কোনোভাবে কি হয় নাই, অর্থাৎ পরিস্থিতি কন্ট্রোলে আসে নাই বা কোনো একটা সুরাহা করতে পারে নাই রাষ্ট্র, তখন সেই ক্ষেত্রে আপনার আরো টাইম লিমিটেশন বাড়াইতে পারে, সেটা সিচুয়েশন বুঝে, ঠিক আছে? আচ্ছা, তো গেল। এখন আমরা দেখবো এই জরুরি অবস্থা দেওয়ার কারণে কি কি বিষয় উপর আমাদের প্রভাব পড়ে। প্রথমত মৌলিক অধিকার স্থগিত করা। মৌলিক অধিকার স্থগিত, সংবিধানের 3য় ভাগে উল্লিখিত মৌলিক অধিকারগুলো তখন স্থগিত হয়ে যায় অনেকাংশে। আদালতের ক্ষমতা সীমিত করে দেওয়া হয়, প্রশাসনিক ক্ষমতা যেটা সেইটা আপনার অনেকাংশে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝাই বলি আপনাদেরকে। আচ্ছা, জরুরি অবস্থা কোন সময় দেওয়া হয় এতটুকু তো ক্লিয়ার, যে রাষ্ট্রপতি যখন মনে করবে যে দেশ এখন হুমকির সম্মুখে, ঠিক ওই মুহূর্তে সে অন্য কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো কোনো পথ না পেয়ে এই ঘোষণাটা দিয়ে থাকে। কিন্তু এই ঘোষণাটা দেওয়ার ফলে কিন্তু অনেকগুলা সাইডে প্রভাব পড়ে, অর্থাৎ সাইড ইফেক্ট পড়ে। সেগুলো কি কি? আমাদের সংবিধানে যে আমরা মৌলিক কাঠামোর বিষয়গুলো পড়ছি না, মৌলিক কাঠামো কয়টা বলেন তো? কয়টা? 4টা না? জাতীয়তা, তারপর কি, হ্যাঁ, এগুলো। তাহলে এই জিনিসগুলোতে আপনার সাময়িক সময়ের জন্য তখন স্থগিত থাকে, অর্থাৎ এই বিষয় নিয়ে আপনি কোনো রিট করতে পারবেন না বা কোনো মামলা মোকদ্দমা এগুলা বা কোনো আবেদন কিছুই করতে পারবে না, বা আদালতও এই সম্পর্কিত বিষয় নিয়ে তখন কোনো রায় প্রদান করবে না। তো এই জিনিসটা আপনার ওই মুহূর্তটাতে কি থাকে, স্থগিত রাখা হয়। গেল। দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনার
ওই যে মৌলিক আচ্ছা যেটা বললাম আর কি, যে আদালতের কাছে যে যাওয়া, হ্যাঁ আদালতের কাছে গিয়ে যাওয়া, ধরেন আপনাকে যদি কেউ মনে করেন যে আপনাকে যদি আপনার ধর্মটা আমাদের কি করতে না দিচ্ছে, দেশে ব্যবহার করতে না দিচ্ছে, তাহলে সেটা নিয়ে আপনি আদালতের কাছে যাবেন না? আদালতের কাছে গিয়ে আপনি সেটা বিচার চাবেন না? অবশ্যই যাবেন। তাহলে এই জিনিসটার কথাই বলছে যে যখন এইরকম সিচুয়েশন হবে তখন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেই ক্ষেত্রে আদালতের কাছে আপনার যাওয়াটা তখন স্থগিত রাখতে হবে, অর্থাৎ সীমিত করে দেওয়া হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওই মুহূর্তটাতে আপনার কি করা হবে, প্রশাসনের যে ক্ষমতাটা সেটা হতে পারে নির্বাহী বিভাগ, আইন শৃঙ্খলা বিভাগ, বা আপনার মনে করেন প্রশাসনের যে আপনার কিছু ক্ষমতা আছে, এই সব কিছু আপনার বাড়ায় দিতে হবে। তো এই জিনিসটা বাড়িয়ে দেওয়ার ফলে হয় কি, অনেক জায়গায় অনেকাংশে কিন্তু আপনার অনেক অরাজকতার সৃষ্টি হয়। দেখেন এই যে যখন আমাদের এই জরুরি অবস্থা জারি করা হলো, পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হলো, তখন পুলিশ হাতে ক্ষমতা দেওয়া হলো যে ডিরেক্ট শুট, হ্যাঁ তারা ঠিক আছে, সেইটার সুযোগ নিয়ে আপনাদের কাছে কি মনে হয় না যে তারা অনেকে সবার কথা বলতেছে না, বাট অনেকেই অরাজকতা করছে না? বলেন করছে কিনা? হ্যাঁ, এই যে ক্ষমতাটা বাড়ায় দেওয়া হয় প্রশাসনের হাতে, এই ক্ষমতাটা বাড়ায় দেওয়ার ফলে কিন্তু তারা অনেক সময় অনেক অরাজকতার ব্যবহার করে থাকে, সৃষ্টি করে থাকে। দেখা যায় যে অনেক সময় তারা নিজস্ব শত্রুতা, ঠিক আছে, এই শত্রুতার ক্ষোভে এসে তারা একটা অন্যায় করে ফেলতেছে এবং সেটার নাম তারা দিচ্ছে যে সরকার কর্তৃক তারা ক্ষমতাপ্রাপ্ত, বুঝছেন? তো এই যে অরাজকতা গুলা, এই জিনিসগুলাই আপনার এখানে উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে? যে জরুরি অবস্থাটা ঘোষণা করা হয় একটা দেশের পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য, কিন্তু তারপরও এই সময়টাতে ওই পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে অনেক অরাজকতার সৃষ্টি হয়, ঠিক আছে? এই জিনিসটা এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই জরুরি অবস্থা কোত্থেকে শুরু? এটা তো একদিনেই শুরু হয় না। একদিনেই কি শুরু হয়েছে? একদিনেই শুরু হয়নি, আস্তে আস্তে এটা আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, কিভাবে? এটা শুরু হয়েছে সে 1974 সাল থেকে, অর্থাৎ যখন আপনার দুর্ভিক্ষ হয় দেশে এবং দুর্ভিক্ষ হওয়ার কারণে আপনার রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়, ঠিক আছে? ওই সময়টাতে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরবর্তীতে 1987 সালে স্বৈরাচারের বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আপনার এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপরে 2007 সালে, ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে 2024 সাল। এটা তো আমরা নিজেরা সবাই সাক্ষী দেখছি, কিন্তু যেহেতু সংবিধান এখনো সংশোধন হয় নাই, কাজেই এই 2024 নিয়ে আমরা এখন কোনো কথা বলতে পারতেছি না। মনে রাখবেন, আইন যতক্ষণ পর্যন্ত সংশোধিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়কে ওই জায়গায় উল্লেখ করতে পারবো না। 2024 সালে যদিও আমরা দেখছি অরাজকতা, দেশে অরাজকতা, স্বৈরাচারী সরকারের পতনের জন্য যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেটার জন্য যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, যদিও আমরা দেখছি, তবুও যেহেতু আমাদের আইনে মানে সংবিধান এখনো সংশোধন হয় নাই, তো আমরা এটা বলতে পারছি না। যখন অদূর ভবিষ্যতে সংশোধন হবে তখন সেই ক্ষেত্রে হয়তো আমরা এটা ব্যবহার করতে পারবো। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এটা শুরু হয় আপনার 1974 সালে, যখন আপনার দেশে দুর্ভিক্ষ হয় এবং দুর্ভিক্ষ হওয়ার কারণে আপনার রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। ওই সময় থেকে সর্বপ্রথম এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আচ্ছা, শুধু যে আপনার এই ওই সময় জরুরি অবস্থা ঘোষণা করার বিষয়টা তা না, ব্রিটিশ শাসন আমলে অনেক সময় অনেক কিছু হয়। 1947 সাল থেকে আগমন শুরু হয়, কিন্তু ওইভাবে এটা অফিসিয়ালি জোরদার ভাবে কখনো ঘোষণা করা হয়নি। অফিসিয়ালি যে ঘোষণার কথা বলবো সেটা 1974 থেকে শুরু হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সংবিধানের যে বিধানগুলো সমালোচনা করা হয় সেক্ষেত্রে যে নির্বাহী ক্ষমতাকে, অর্থাৎ ওই যে বিষয়গুলো বললাম যে কোন কোন ক্ষেত্রে এটার আপনার বেশি প্রভাব পড়ে, দেখেন যেমন এই যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয় জরুরি অবস্থায়, রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাহী বিভাগের হাতে একটা অতিরিক্ত ক্ষমতা চলে আসে যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হতে পারে, যেটাই যে একটু আগে বললাম আমি আপনাদের, তারা অরাজকতার সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, মৌলিক অধিকার স্থগিত হয়ে যায়, যার ফলে কি হয়,
নাগরিকরা রাষ্ট্রীয় দমন নীতির শিকার হতে পারে। বিষয়টা কি, যখন আপনার দেশের পরিস্থিতি ঠিক নেই তখন আমরা দেখেন যে আমাদের যারা আপনার চাকরি করে, এই যে দেখেন সরকার যখন পতন হলো অনেকেই চাকরি থেকে ছাঁটাই করা হলো না, হয়েছে কিনা বলেন? তাহলে এই যে দেখেন একটা অরাজকতা, মানে তারা তাদের যে আপনার মৌলিক যে অধিকারগুলো, মৌলিক যে কাঠামোগত বিষয়গুলো, এগুলো থেকে অনেকাংশে তারা বঞ্চিত হয়, অনেকে বঞ্চিত হয়, বা অনেকে আপনার এখান থেকে আপনার কি বলবো রাষ্ট্রীয় দমন নীতির জন্য এটা আপনার অনেক বড় একটা বাধার সৃষ্টি হয়ে যায়। এটাই। এরপরে বিচার বিভাগের কর্মক্ষমতা হ্রাস হয়ে যায়। কেন বিচার বিভাগের কর্মক্ষমতা হ্রাস হয় বলেন তো? তার কারণ জরুরি অবস্থা ঘোষণার উদ্দেশ্য হচ্ছে যখন জনগণ আপনার মাঠে নেমে পড়ে, ঠিক ওই মুহূর্তেই তো এই জিনিসটা সৃষ্টি হয়, তাই না? রাজনৈতিক অস্থিরতা কখন শুরু হয় বলেন তো? যখন নাকি আমাদের দেশের জনগণ রাস্তায় নেমে পড়ে, ওই মুহূর্তেই তো আপনার ওই সময় আপনার রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়, ঠিক কিনা? তাহলে যখন জনগণ মাঠে নেমে পড়ছে, অর্থাৎ যখন সে সরকার মানতেছে না, কোনো কিছুই মানতেছে না, তখন কি আপনাদের কাছে মনে হয় যে আদালতের রায় তারা মানবে? মনে হয় বলেন তো? মানবে না। আদালতের রায় তখন তারা কোনোভাবে মানবে না। অর্থাৎ বিচারকদের যে বিষয়বস্তু, বিচারকরা যাই রায় দেখ, যাই কিছু করুক না কেন, তারা তাদেরকে তখন মানবে না। তার কারণ তারা তাদের অধিকার এতদিন ধরে আদায় করার জন্য চেষ্টা করতেছে, কোনোভাবে পারে নাই, যার ফলশ্রুতিতে তারা এখন মাঠে নামছে। তো এই কারণেই আপনার কি বললাম, এই কারণেই বলা হয়েছে যে বিচার বিভাগীয় কর্মক্ষমতাও তখন হ্রাস পেতে থাকে। আচ্ছা, এরপরে কি রাজনৈতিক ব্যবস্থার অপব্যবহার। রাজনৈতিক ব্যবস্থার অপব্যবহার কি বলা হয়েছে? বিচার বিভাগীয় যে বিষয়গুলো থাকে, রাজনৈতিক অপব্যবহার আমরা কি দেখছি? জরুরি অবস্থার সুযোগ নিয়ে রাজনৈতিক যে বিরোধী দল, এদের দমন করা হয়, সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করা হয়, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হয়। এগুলো তো কমন, এগুলো তো আমরা দেখতেই আসছি। প্রথমত বললাম না, জরুরি অবস্থার সুযোগ নিয়ে অনেক দল কি করে, এই যে দেখেন ছাত্রদেরকে করে দিতেছে, উস্কায় দিতেছে, উস্কানিমূলক ভাবে তাদেরকে আপনার কোন একটা খারাপ কাজের সাথে জড়িত করতেছে, ঠিক আছে? এই যে বিষয়গুলো, তারপর হচ্ছে সংবাদপত্র যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, বিভিন্ন ধরনের নিউজ তারা রেডি করতেছে, সেটা সত্যি মিথ্যা যাই হোক না কেন, ভুয়া হোক বা হোক, সত্য আসল সত্য নাই হোক, তারা বিভিন্ন ধরনের আজে বাজে নিউজ ছড়াচ্ছে। হ্যাঁ, সত্য নিউজও ছড়াচ্ছে, কথা ঠিক আছে, বাট অনেকাংশে কিন্তু তারা আজে বাজে নিউজও কিন্তু ছড়ায়। তাহলে এই যে বিষয়গুলো, এক্ষেত্রে আমাদের গণতন্ত্র কিন্তু অনেকাংশে বাধাগ্রস্ত হয়ে যায়। তারপরে কি বলছে, সময় মতো যদি তুলে না নেওয়া হয়, তার ফলে স্বাভাবিক রাজনীতি এবং জনগণের স্বাধীনতাকে আপনার সময়ে সময়ে মুক্ত করে রাখা যায়। এই জন্যই বলা হচ্ছে যে সাধারণত 2 মাস টাইম থাকবে, এই 2 মাসের মধ্যে আপনাকে কি করতে হবে, অবস্থা হ্যান্ডেলে নিয়ে আসতে হবে। যদি না পারে তাহলে সেই ক্ষেত্রে অবস্থা সিচুয়েশন বুঝে জরুরি অবস্থা আবার নতুন করে দেয়া ঘোষণা করা যেতে পারে। এই তার কারণ হচ্ছে দীর্ঘদিন যদি জরুরি অবস্থা ঘোষণা করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেই ক্ষেত্রে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়ে যাবে এবং জনগণের রাজনীতির উপর থেকে একটা আপনার বিশ্বাস উঠে যাবে, দেশের সরকারের প্রতি তার একটা বিশ্বাস উঠে যাবে। তো এই জিনিসগুলোর জন্যই সাধারণত দীর্ঘদিন এই জরুরি অবস্থাটাকে জারি করে রাখা হয়। বুঝতে পারছি? হ্যাঁ, তার মানে আমরা কি বুঝলাম সর্বসাকুল্যে, যে জরুরি অবস্থা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা। এটা এমনি এমনি সরকার দিয়ে থাকে না বা আদালত দিয়ে থাকে না, ঠিক আছে? এটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে এবং এই জায়গায় আপনার সর্বোচ্চ সতর্কতা এবং স্বচ্ছতার সাথে রাষ্ট্রপতিকে আদেশটা প্রদান করতে হবে, যাতে কোনোভাবে এই জরুরি অবস্থা ঘোষণার ফলে দেশে মানে অরাজকতার সৃষ্টি হয়। অর্থাৎ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে যদি আবার নতুন করে দেশে অরাজকতার সৃষ্টি হয়, সবাই যদি নিজের হাতে, অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তারা যদি নিজের হাতে আইন তুলে নেয় এবং অরাজকতার সৃষ্টি করে, তাহলে সেই ক্ষেত্রে তো আর সেটা হইল না। এক্ষেত্রে কি হবে, সরকারের উপর থেকে এবং রাষ্ট্রের উপর থেকে জনগণের আস্থাটা কমে যাবে। তো যথেষ্ট সতর্কতা এবং স্বচ্ছতার সাথে রাষ্ট্রপতিকে এই আদেশটা প্রদান করতে হবে এবং যত দ্রুত সম্ভব
কি করতে হবে, অবস্থাটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তার কারণ দীর্ঘদিন যাবত যদি অবস্থা নিয়ন্ত্রণে না আসার ফলে যদি দেশে আপনার এরকম অরাজকতার সৃষ্টি হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে কি হবে, জনগণের আস্থা ধীরে ধীরে কমে যেতে থাকবে গণতন্ত্রের জন্য, যেটা নাকি অনেক বড় একটা বাধার সম্মুখীন। শুধুমাত্র আমাদের দেশের জন্যই না, বহির্বিশ্ব থেকেও আপনার বড় একটা বাধা সৃষ্টি হবে। তো এই কারণেই বলা হয় যে জরুরি অবস্থা যত দ্রুত সম্ভব আপনার উঠায় নিতে হবে এবং ওই সময়টার মধ্যে সমস্যার সমাধান করে ফেলতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি কিনা? তাহলে এই হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার বিষয়। শুধুমাত্র রাষ্ট্রপতি করতে পারে নাকি অন্য কেউ করতে পারে? বুঝি নাই, আবার বলেন কি? ম্যাম, জরুরি এই যে আপনার যে ঘোষণাটা জরুরি অবস্থা, এটা কি শুধুমাত্র রাষ্ট্রপতি করতে পারে নাকি অন্য কেউ করতে পারেন? হ্যাঁ, কেন বললাম তো, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট করতে পারে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে আপনার কোন সময়, সেই জিনিসটা যখন একটা নির্দিষ্ট এলাকা, ধরেন ঢাকা অথবা ধরেন ঢাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলো সেগুলো সহ, গাজীপুর, সাভার, ঠিক আছে, মানিকগঞ্জ, এগুলো সহ, মানে কয়েকটা নির্দিষ্ট এলাকা বা কোন এলাকা, মানে কোন একটা ডিস্ট্রিক্টের একটা জোন, ধরেন ঢাকার মধ্যে মিরপুর একটা জোন, এই জোনটার মধ্যে মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যদি হয়, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ঘোষণাটা করবেন। কিন্তু যখন পুরা দেশের জন্য এটা হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি এই ঘোষণাটা দিচ্ছে। রাষ্ট্রপতি ঘোষণা দিচ্ছে বলতে সরকারি ঘোষণা দিবে, কিন্তু রাষ্ট্রপতির অনুমতি নিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? যখন সরকারেরও নেতৃত্বের বাইরে চলে যাচ্ছে, তখন না যায় কারফিউ জারি হচ্ছে, সেই জিনিসটা আপনাদের আর্মিরা কন্ট্রোল করতেছে। এই হচ্ছে ব্যাপার, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে ক্লাস নিয়ে? বলেন। জরুরি অবস্থা যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট করবে, সেই ক্ষেত্রে কারফিউ কে করবে? কারফিউটা বললামই তো, কারফিউটা সরকার করতে পারে, হ্যাঁ, সরকার জারি করতে পারে। তারপরে হচ্ছে আপনার রাষ্ট্রপতি দিতে পারে, হ্যাঁ, রাষ্ট্রপতির অনুমতি নিয়েই তো সরকার দিবে, এবং যখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন আর্মিরাও দিতে পারে। ঠিক আছে? আর্মিরা কোন সময় নামে? একদম লাস্টে যে গিয়ে নামে না? জি ম্যাম, জি ম্যাম, সর্বশেষে নামে। হ্যাঁ, সরকার দিবে। সরকারও যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আপনার রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে আর্মিরা এই কারফিউটা জারি করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল একটা বিষয়। আরেকটা কথা আছে বলে নি। এটা গেল একটা বিষয়। আবার আরেকটা বিষয়, আপনার সরকার যে শুধুমাত্র আপনার কারফিউ জারি করবে আর কিছু না, বিষয়টা তা না। সরকারও প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে কি করতে পারে, এই যে 144 দ্বারা বা আপনার জরুরি অবস্থা, এটাও ঘোষণা করতে পারে। বুঝতে পারছেন? এবার বলেন। রাষ্ট্রপতি কি ম্যাম সব বাহিনীর প্রধান? অবশ্যই একটা রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি। দেখেন না, সরকার যখন ক্ষমতায় আসে তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করে। এই যে উপদেষ্টারা যে সবাই তো লাইভে দেখছেন, কোথায় গিয়ে শপথ বাক্য পাঠ করছে? রাষ্ট্রপতির কাছে গিয়ে না? হ্যাঁ, তাইলে আবার যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে হইলো, তখন সেই ক্ষেত্রে কার কাছে গিয়ে মানে ক্ষমতা করলো? হ্যাঁ, রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতি একটা দেশের প্রধান। আমরা মনে করি সরকারি প্রধান, সরকারের হাতে সবকিছু, কিন্তু না, রাষ্ট্রপতি দেশের প্রধান, এবং সরকারও কেউ তার কাজের জন্য রাষ্ট্রপতির কাছে এবং স্পিকারের কাছে কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? রাষ্ট্রপতি একটা দেশের সর্বোচ্চ, সবার উপরে প্রধান। বুঝতে পারছি আমি? রাষ্ট্রপতি প্রধান সর্বক্ষমতা অধিকারী। হ্যাঁ, কিন্তু এখানে আবার কিছু কথা আছে। যদিও আমরা আইনে অনুযায়ী আমরা পড়তেছি রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি সর্বাধিনায়ক, রাষ্ট্রপতির কথা মতো সরকারকে চলতে হবে, এই সেই। কিন্তু মূলত কিন্তু আমাদের রাজনীতিটা আমরা যেভাবে দেখি, সরকারই রাষ্ট্রপতিদের চালায়, ঠিক কিনা? কথাটা কি ভুল বলছি? বাস্তবতাটা কিন্তু এটাই। মানে আইনে যত কিছুই বলা থাকুক, কিন্তু আইন কিন্তু ওইভাবে আমাদের দেশে পরিচালিত হয় না। এই কারণেই দেশে এত অরাজকতা, এত দুর্নীতি, এত কিছু। যাই হোক, এসব বিষয় নিয়ে আমরা কথা নাই বলি। বলেন। তাহলে তো ম্যাম রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কথা। যেহেতু ম্যাম উনি সর্বক্ষমতার অধিকারী, জনগণের ভোটে তার নির্বাচন না হয়ে যায়। কিন্তু সেটা তো হয় না, সংসদীয় সদস্যদের ভোটের মাধ্যমে এটা নির্বাচিত হয়। জি ম্যাম, এটা তো হয় না। সংসদীয় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। হ্যাঁ, এটা তো হয় না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, নাহলে ক্লাস শেষ করে দেবো। আজকে এই প্রশ্নটাই ছিল আপনাদের। জি ম্যাম, অনেক ধন্যবাদ ম্যাম। আসলে আজকে আবহাওয়া জনিত কারণে ম্যাম ছোট দেওয়া হয়েছে, অনেক সমস্যা হয়েছে আবহাওয়া। ঠিক আছে, তাহলে সবাই থাকেন ভালো। আসসালামু আলাইকুম।